সাংবাদিকতার মাঠের সাংবাদিকতা নিয়ে আজকে নেত্রকোনা.alu.com-এর বিশেষ আয়োজন। সেখানে আমি আছি লাবলুপাল চৌধুরী, সাথে আছেন মকিবরিয়া চৌধুরী হেলিম, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব। তিনি নেত্রকোনা জেলার একজন জ্যেষ্ঠ সাংবাদিক। এছাড়াও তিনি টেলিভিশন, পত্রিকা, সব মিডিয়ায় কিন্তু তিনি কাজ করছেন এবং আগেও করেছেন। আজকে আমরা সেই অতিথিকে নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি। গ্রামীণ যে সাংবাদিকতা, মাঠ পর্যায়ে যারা সাংবাদিকতা করছেন, তো সেই সাংবাদিকতা আমরা জানি যে আসলে 80-র দশক থেকে শুরু করে এখন কিন্তু অনেকটা এগিয়েছে। বিশেষ করে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে একটা প্রভাব, সেই প্রভাব এবং তথ্য প্রযুক্তির যে এগিয়ে গেছে, সেই সাথে তাল মিলিয়ে কিন্তু আসলে গ্রামীণ সাংবাদিকতাও এগিয়েছে। তো আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যে সাংবাদিকরা আছেন, তার সাথে কিন্তু তাল মিলিয়ে তারাও কাজ করছেন। বেশ কিছু চ্যালেঞ্জেরও মোকাবেলা তারা করতে হচ্ছে এবং সেইগুলো নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে যে শহর এবং যে গ্রামীণ সাংবাদিকতার মধ্যে যে প্রধান যে পার্থক্যগুলো, সেগুলো যদি আমরা আলোচনা করি, যেমন যোগাযোগ ও ব্যবস্থা এবং তথ্য প্রযুক্তির যে সীমাবদ্ধতা, এক্ষেত্রে আপনি কীরকম মনে করেন যে জেলা এবং উপজেলা পর্যায়ের সাংবাদিকরা যোগাযোগ ব্যবস্থা এবং তথ্য প্রযুক্তিগত যে সীমাবদ্ধতা, এটা কতটুকু ওভারকাম করছে, কতটুকু চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে তাদেরকে? ধন্যবাদ সিনিয়র সাংবাদিক, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক লাবলুপাল চৌধুরী সাহেবকে, এবং সেই সাথে নেত্রকোনা.alu.com। তো আমি যে বিষয়গুলি আসলে লাবলুপাল চৌধুরী, আপনি যে বিষয়গুলি আসলে জানতে চেয়েছেন, যে গ্রামীণ সাংবাদিকতা, আসলে সাংবাদিকতা আসলে একটা চ্যালেঞ্জিং পেশা এবং সবচেয়ে একটি ঝুঁকিপূর্ণ পেশা। তো এর মধ্যে গ্রামীণ সাংবাদিকতা অর্থাৎ জেলা কিংবা উপজেলা পর্যায়ে আসলে এটা কঠিন থেকে একটা কঠিনতর একটি পেশা। এই পেশার সাথে আমরা যারা জড়িত, তারা বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন সবসময় হতে হয়। আপনি উল্লেখ করেছেন যে আসলে জেলা পর্যায়ে আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাত এগুলির সম্মুখীন হতে হয়, এবং এইখানে কিন্তু চিহ্নিত ঢাকায় যারা সাংবাদিকতা করে তারা কিন্তু অনেক রিপোর্ট, তাদের নাম, এগুলি সাধারণত যে নিউজগুলিতে প্রকাশিত হয় না, সাব রিপোর্টার, একটা পত্রিকার 5 জন 6 জন 7 জন সাব রিপোর্টার থাকে। তো জেলাতে কিন্তু একেবারে নির্দিষ্ট করা। এদিকে যেমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে একটা ঝুঁকি রয়েছে, ঠিক তেমনি সংবাদ সংগ্রহ করতে গিয়েও আমরা যে সমস্ত মোকাবেলা করতে হয়, সেগুলি যোগাযোগ ব্যবস্থা। বিশেষ করে এমন একটি জায়গায় একটি ঘটনা ঘটল, যে জায়গায় যেতে গিয়ে এখানে আমরা বিভিন্ন মাধ্যমে যেতে হয় 30-40 কিলোমিটার ব্যবধানে। সেটা আপনি জানেন যে নেত্রকোনা একটি হাওর বেষ্টিত একটি জেলা, এবং এখানে ওইগুলি যেখানে একটি রিমোট এরিয়াতে যখন একটি ঘটনা ঘটে, তখন আসলে আমাদের হাউসগুলি যখন কত দ্রুত সম্ভব, কার আগে সর্বশেষ সেই সংবাদটুকু আমরা প্রকাশ করব, হাউসগুলি থেকে বারবারই তাগিদ দেওয়া হয়। কিন্তু আসলে আমাদের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা কখনোই ওনারা তখন তখন যে যাওয়ার যে যোগাযোগ যে ব্যবস্থাটা, দেখা গেল যে হাওরে ঘটনা ঘটেছে, নেত্রকোনা শহর থেকে মোটরসাইকেলে যাওয়ার পরে সেখানে নৌকা ট্রলারে করে, ট্রলার ম্যানেজ করে সেখানে যাওয়া, একটা খরচের বিষয় থাকে, আর্থিক বিষয় থাকে, এগুলো আছে। সবচেয়ে মজার বিষয় যে আপনি একটা বিষয় কিন্তু আসলে উত্থাপন করেছেন, যে জেলা প্রতিনিধি অথবা একটা উপজেলা প্রতিনিধি, তাকে কিন্তু আসলে সব অ্যাসাইন করা হয়। সে খেলাধুলা,
সে সমস্যা, দুর্ঘটনা, মানে যত ধরনের রিপোর্টিং আছে সব তাকে একাই তাকে করতে হয়। অর্থাৎ অথচ ঢাকায় প্রতিটা বিষয়ে আলাদা আলাদা কিন্তু রিপোর্টার আছে। সেক্ষেত্রে আসলেই অনেকটা ঝুঁকি। তো আমরা যে সরকারি এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে সেখানে যে তথ্য পাওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা অনেকেই আসলে একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। অনেক কর্মকর্তারা তথ্য দিতে চায় না। এই বিষয়টা কতটুকু কি? আসলে এই বিষয়টা যেটা উল্লেখ করেছেন, সত্যি সেটা আসলে আমরা তখন বেকায়দাই পড়তে হয়। যে কোনো একটা ঘটনা সেটা যদি তথ্যবহুল যদি না হয়, সেটা তখন আমরা বেকায়দায় পড়ি। তখন দেখা যায় যে যে প্রত্যক্ষদর্শী এবং এখানে বিভিন্ন রেফারেন্স থাকতে হয়। এটা সংবাদ পরিবেশন করতে গিয়ে আমার একজন সাংবাদিকের সামনেও যদি কোনো ঘটনা ঘটে, তারপরও কিন্তু আমরা আমাদের কোনো এখানে কোনো মন্তব্য করতে পারি না। সেটা একটা ঘটনা ঘটলে প্রত্যক্ষদর্শী কিংবা দুর্ঘটনা ঘটলে তখন হসপিটালের কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা অনেক সময় তারা এইগুলি মাঠে কিন্তু বুঝতে চায় না। তখন আমরা কিন্তু তখনই কিন্তু এই যে রেফারেন্স সূত্র, এই সূত্রগুলি তখন আমরা মানে একটা বিভ্রান্তির মধ্যে পড়ি। হ্যাঁ, আর এই বিভ্রান্তিগুলি আসলে মানে আমার মনে হয় যে যদি প্রশাসনিক কোনো ব্যক্তি যদি কিংবা সংশ্লিষ্ট এই যে হসপিটাল কর্তৃপক্ষই বলেন আর প্রশাসনের যখনই যারা দায়িত্বে থাকেন, ওনারা যদি আসলে আন্তরিক যদি না হন, তাহলে আসলে আমরা আমরা এরকমও দেখেছি যে অনেক সাংবাদিক যে দেখা গেল যে একজন কর্মকর্তার একটি কার্যালয়ের একটি দুর্নীতির বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলেন, সেখানেও কিন্তু সে একটা চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়। এবং অনেক সময় আমরা দেখি যে প্রভাবশালী যে সমাজের ব্যক্তি যারা আসলে বিভিন্ন অপরাধ সংগঠিত করে তাদের ব্যাপারে নিউজ করার ক্ষেত্রে ওগুলো কিন্তু একটা হুমকি, চাপ, এগুলো যে নিরাপত্তা, এগুলো তো আসলে সবসময় একটা লেগেই থাকে। যে যারা মাঠে ঘাটে সাংবাদিকতা যারা আছে, এসব ক্ষেত্রে আসলে অনেক সময় আমরা দেখেছি, অভিযোগ পেয়েছি যে মিডিয়া যে অফিসগুলো আছে তারাও কিন্তু আসলে তখন অনেক সময় কিন্তু সেই সাংবাদিকদের কিন্তু যে সে নিরাপত্তার যে সহায়তার যে দিবে সেটা কিন্তু তারা অনেক সময় করে না। এসব সমস্যাকে কিন্তু সাথে নিয়ে তারা চ্যালেঞ্জের মোকাবেলা করে আসছে, যেটি আপনি আসলে বলছিলেন যে এখন রাজনৈতিক যে সামাজিক গোষ্ঠী রয়েছে সেখানেও সংবাদ সংগ্রহের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে কিন্তু অনেকটা নিরাপত্তা বিষয় ঝুঁকি আসলে সেটাও বহন করতে হয়। তথ্য সংগ্রহ প্রচারের ক্ষেত্রে কি কি ধরনের যে সমস্যা বেশি দেখা যায়? যে দূরবর্তী এলাকার তথ্য সংগ্রহ যোগাযোগের সমস্যার মুখোমুখি হওয়া, যেগুলো আগে বলছিলেন প্রযুক্তিগত যে সীমাবদ্ধতা, সেখানে যে সাংবাদিকদের যে কতদূর প্রশিক্ষণ কিংবা অফিস থেকে মিডিয়া হাউসগুলো থেকে কতটুকু প্রযুক্তির সহায়তা, ইনস্ট্রুমেন্ট এগুলো দিয়ে কতটুকু সহায়তা করা হয়? আসলে আমার দীর্ঘ প্রায় 37 বছর সাংবাদিকতা। এই 37 বছর সাংবাদিকতার মধ্যে আমরা যে হাউসে, আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া দুটোতে আমি কাজ করেছি। আসলে আমাদের যে হাউসগুলি রয়েছে তারা আসলে আমাদের যে স্কিল ডেভেলপ এবং বিভিন্ন মানে বিষয় নিয়ে আমাদেরকে যে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করা, এটা আসলে এই হাউসগুলি কেউই কোনোদিন করে নাই। আর যে বলেছেন যে নিরাপত্তার বিষয়টা, সেটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই নিরাপত্তার বিষয়টা প্রথমত হিসেবে ব্যক্তিগতভাবে আমাদের প্রতিটি সাংবাদিক তারা প্রথমে নিজেরাই নিরাপত্তাটা নিশ্চিত করতে হয় যে আমি একটা সংবাদ পরিবেশন করব, আর এই সংবাদ পরিবেশন করতে গিয়ে যে সমস্ত জায়গাগুলিতে আমি মানে ঝুঁকি রয়েছে, প্রথমত আমার এই ব্যক্তি পর্যায়ে আমি কতটুকু এটা হজম করতে পারবো, এটা কিভাবে আমি মানে কভার করতে পারবো, এরকম বিষয়ে আসলে মানে প্রতিনিয়তই আমরা মানে সেটার সম্মুখীন হই। আরেকটা নিরাপত্তার কিন্তু বিষয় রয়েছে যে আর্থিক নিরাপত্তা। একটা জেলা পর্যায়ে, একটা উপজেলা পর্যায়ে একজন সাংবাদিক, তার পরিবার রয়েছে, সেক্ষেত্রে মিডিয়া হাউসগুলো
কতটুকু আর্থিক নিরাপত্তার দিকটা বিবেচনা করে? আমার তো মনে হয়, আমি যতদূর জানি যে আসলে বেশিরভাগ সাংবাদিকের ক্ষেত্রে কিন্তু, বেশিরভাগ মিডিয়া হাউসের ক্ষেত্রে কিন্তু যে কোনো নীতিমালা, যে মিডিয়া থেকে একটি ভালো একটি নিরাপত্তার তৈরি করা তাদের প্রতিনিধিদের জন্য, যে আর্থিক নিরাপত্তা বেষ্টনী, সেগুলোর আসলে বালাই নেই। এগুলোর অভিজ্ঞতাটা কীরকম? আসলে আবুল পাল চৌধুরী, আপনি আসলে একটি সেনসিটিভ একটি বিষয়ে সামনে তুলে ধরেছেন। আপনি নিজেও সাংবাদিকতার সাথে সম্পৃক্ত, আমি নিজেও। আসলে আমাদের আমাদের একটি ওয়াইজ বোর্ড আছে একজন বিচারপতির নেতৃত্বে, আর এই ওয়াইজ বোর্ডটা আসলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, আমার মনে হয় যে নবম স্টেজে বোধহয় আমরা বোধহয় ওয়াইজ বোর্ডের এখন রয়েছি। কিন্তু আসলে বাস্তবতা কি? বাস্তবতা সরকারের কাছ থেকে এই ওয়াইজ বোর্ড গঠন করে শুধু বিজ্ঞাপনের ফ্যাসিলিটি মানে আমাদের হাউসগুলি নিচ্ছে, কিন্তু আসলে এবং এটা অঙ্গীকার দিয়ে মানে তারা এই ওয়াইজ বোর্ড বাস্তবায়ন করবে, এই অঙ্গীকার পর্যন্তই সীমাবদ্ধ। তাহলে আমরা কি পেলাম? দিন শেষে আসলে আর্থিক নিরাপত্তা এবং প্রতিবেদন করার ক্ষেত্রে যে ঝুঁকি, সেই ঝুঁকির নিরাপত্তা, সব নিরাপত্তাই আসলে একজন মাঠের সাংবাদিক তাকেই আসলে নিজেকেই আসলে ব্যাকআপ করতে হয়, অর্থাৎ নিজেরটা নিজেই রক্ষা করতে হয়। এরকম একটা অবস্থায়, যে কথাটা বলছিলাম যে তথ্য প্রযুক্তি দিয়ে সহায়তা, আমরা দেখেছি যে মিডিয়া হাউসগুলোতে যখন, অর্থাৎ আমি যদি ঢাকার দিকে তাকাই, রাজধানীর দিকে তাকাই, সেখানে কিন্তু যখন একজন সাংবাদিককে অ্যাসাইন করা হচ্ছে, তার সাথে আসলে গাড়ি দেওয়া হচ্ছে, তার সাথে ক্যামেরা পার্সন দেওয়া হচ্ছে, ক্যামেরা দেওয়া হচ্ছে, সব ফেসিলিটিস দেওয়া হচ্ছে। অথচ জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে সাংবাদিকদের আসলে কিছুই দেওয়া হচ্ছে না। এটা তো আপনি কিভাবে দেখেন, এবং এটা ওভারকাম কিভাবে আসলে এই চ্যালেঞ্জ মোকাবেলা? আমি এই বিষয়ে আমি বলতে চাই, আসলে যেটা হচ্ছে আপনি মানে এই হাউসগুলি আপনি জানেন যে আমাদের ট্রেড ইউনিয়ন রয়েছে সাংবাদিকদের। এই ট্রেড ইউনিয়নগুলি আমাদের ওয়াইজ বোর্ড বাস্তবায়নের জন্য তারা কিন্তু একটা ভূমিকা রাখে সবসময়। কিন্তু একমাত্র মফস্বল সাংবাদিক যারা আমরা জেলা উপজেলা লেভেলে আমরা সাংবাদিকতা করি, তাদের জন্যে আমরা সবচেয়ে মানে নিগৃহীত। আমাদের ক্ষেত্রে ওয়াইজ বোর্ড, আমি ঢালাওভাবে সমস্ত পত্রপত্রিকার কথা আমি বলছি না, কারণ অনেক মিডিয়াই আপনার এটা জেলা পর্যায়ে পেশা হিসেবে নেওয়ার মতো সেই মানে স্যালারি কিংবা সেই সুযোগ সুবিধা দিয়ে থাকেন। সেটা হচ্ছে আঙ্গুলে গোনা কয়েকটা মিডিয়া। কিন্তু যে হারে মিডিয়া সরকার, যে হারে মিডিয়া অনুমোদন দিয়েছেন এবং মিডিয়ার অন্তর্ভুক্ত যে সমস্ত কাগজগুলি মানে বিশেষ করে ডিএফপির আওতায়, প্রায় মিডিয়া কিন্তু এই ওয়াইজ বোর্ড বাস্তবায়ন করে না। আর আমাদের যে ট্রেড ইউনিয়নগুলি রয়েছে, সেই ট্রেড ইউনিয়নও আপনি জানেন যে অনেক সময় যে তারা যে কোনো ইস্যুতে তারা এই সুযোগ সুবিধাগুলি তারাই আদায় করে নিয়ে যায়। আমাদের ক্ষেত্রে আসলে সবসময় আমরা মফস্বল সাংবাদিকরা সবসময় বঞ্চিত হয়ে আসছি। আর দেখেন, সাংবাদিকরা যখন এই যে বিভিন্ন অত্যাচারিত হয়, নিপীড়িত হয় কিংবা হত্যার শিকার হয়, তারপরে দেখা যায় যে আপনার যে একটা ইস্যুতে সারা, বিশেষ করে আমি বলবো যে সাগর রুনির এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটা যখন আমরা একেবারে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যখন আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম যে এটার বিচার কার্য হোক, তখন দেখা গেছে যে আসলে যারা নেতৃত্ব দিয়েছেন তারাই দেখা গেছে তখন হচ্ছে সরকারের মানে বিভিন্ন উপটোকনের মাধ্যমে কিংবা তারা হচ্ছে আপনার সুযোগ সুবিধা নিয়ে ব্যক্তির স্বার্থে তখন এই আন্দোলনগুলি আপনার আর কোনো কার্যকর হয় নাই। তো আমি বলবো যে আসলে আমরা এই দৃষ্টিভঙ্গি, যে দৃষ্টিভঙ্গি আমরা কিন্তু মাঠ লেভেলে পত্রপত্রিকা, আমরা যে সার্কুলেশন, এটা আজকে যদি মফস্বলের কোনো সংবাদ যদি সংবাদপত্র যদি না থাকে, তাহলে কেউই কিন্তু এই কাগজটা কেউ কিনবে না। ভালো কথা বলছেন যে সংবাদের যে গুরুত্ব, সেটাও দেখা যায় যে গুরুত্ব দেওয়া হয় না। যে অনেক মিডিয়া দেখা যাচ্ছে যে মফস্বলের যে
একই ধরনের ঘটনা, আহ, মফস্বলেরটা ঠিকমতো আসলে সেই কাভার পাচ্ছে না, কিন্তু ঢাকায় যে মিডিয়া হাউসগুলোতে যারা আছে স্টাফ রিপোর্টিং কিংবা ঢাকা রাজধানীর সেই পর্যায়ের কিন্তু রিপোর্টিংগুলো ভালো কাভার পাচ্ছে। এই জায়গায় একটা মানে বৈষম্যের শিকার হতে হচ্ছে। বৈষম্যের শিকার একটা হতাশা সাংবাদিকদের ঘিরে ধরে। যে সাংবাদিকদের যে প্রশিক্ষণ, সেই সাংবাদিকদের যে প্রশিক্ষণের বিষয়ে যে মিডিয়া হাউসগুলো আসলে কতটুকু দায়িত্ব পালন করছে, যে সাংবাদিক যে একটা দক্ষ করে গড়ে তোলা, একটা নিরপেক্ষ প্রতিবেদন তৈরি করা, একটা ভালো অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে যে তার যে লব্ধ জ্ঞান দরকার, সেগুলোর ক্ষেত্রে যে প্রশিক্ষণের যে বিষয়টা, সেটা আসলে মিডিয়াগুলো হাউসগুলো কতটুকু দেখছে? এইটা আসলে এখন ওই যে আগেও আপনাকে বলেছি, এখনো বলছি যে আঙ্গুলে গোনা কয়েকটি মিডিয়া ছাড়া আর ঢালাওভাবে মানে আমাদের এই প্রতিনিধি তারা নির্বাচিত করা পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু আসলে তার যে সমস্ত মানে তার প্রতি যেটুকু মানে কেয়ারনেস, লজিস্টিক সাপোর্ট যেটা দেওয়া দরকার, এটা কোনোটাই তারা করে না। এই ক্ষেত্রে আমরা কিন্তু একেবারেই বঞ্চিত। এইগুলি আসলে ভাবার বিষয় কিন্তু, এবং শুধু ভাবাই না, আমরা এই যে বৈষম্যহীন যে অবস্থাটা, এটা দূর হোক, এটা আমরা চাই। তাহলে আমরা গ্রামীণ সাংবাদিকতার যে টেকসই যে উন্নয়নের যেটা কথা বলছেন, যে যেটা চাচ্ছেন যে গ্রামীণ যে পর্যায়ে, যারা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যারা সাংবাদিক রয়েছে, তাদের যে উন্নয়ন দরকার। কারণ এখন যে গ্লোবালাইজেশনের যুগে আসলে রাজধানী কেন্দ্রিক, জেলা কেন্দ্রিক, উপজেলা কেন্দ্রিক আসলে বিভাজনের কিন্তু সুযোগ নেই। তো এইরকম ক্ষেত্রে তাহলে অবহেলিত রাখা যাবে না। তাহলে আমরা চাই যে এই গ্রামীণ সাংবাদিকতার যারা সাংবাদিক রয়েছেন, তাদের একটা টেকসই উন্নয়ন। এই টেকসই উন্নয়নের ক্ষেত্রে তাহলে কি কি করা দরকার? গ্রামীণ সাংবাদিকদের অবশ্যই যে বলছিলেন যে আর্থিক এবং প্রযুক্তিগত সহযোগিতাটা বৃদ্ধি করতে হবে, এবং এই ক্ষেত্রে যে মিডিয়া হাউসগুলো করা দরকার, এবং একটা সরকারি ভাবেও কিছুটা উদ্যোগ নেয়ার দরকার, একটা নীতিমালা প্রণয়নের দরকার, একটি কমিশন, সাংবাদিকদের জন্য একটা কমিশন গঠন করা দরকার, যাতে একজন সাংবাদিক তার সার্বিক পেশার উন্নয়ন, টেকসই উন্নয়ন প্লাস তার যে নিরাপত্তা সবকিছুই যাতে নিশ্চিত হয়, সেদিকেও সরকারেরও কিন্তু আসলে একটা দায়বদ্ধতা রয়ে গেছে, তাদেরও এগিয়ে আসার দরকার। সে ব্যাপারে আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে আমরা এই প্রয়োজনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এটা আসলে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট, তারপরে বিভিন্ন এনজিও বেস যারা মানবাধিকার নিয়ে কাজ করে, যারা মাঠে বিভিন্ন এই সামাজিক যে বিষয়গুলি, প্রতিবন্ধকতা যেগুলি সাধারণত মানে মানে মাঠ লেভেলে যেগুলি আমরা মানে ফেস করে থাকি, তো এইগুলি নিয়ে আসলে অনেকেই আপনার কাজ করে যাচ্ছে। আমরা প্রশিক্ষণ পাচ্ছি যে এটা আমাদের হাউসগুলি থেকে না, কিন্তু আমরা নিজেরাই স্ব-উদ্যোগী হয়ে এই যে সাংবাদিক সমিতি বলেন, প্রেস ক্লাব বলেন, কিংবা বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন বলেন, তাদের মাধ্যমে আমরা বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষণ মানে অনেক সময় নিয়ে থাকি। তারপর ওই জায়গায় এনজিও বেস যেটা আমি বললাম, যে তারাও কিন্তু তাদের প্রয়োজনে, যে সাংবাদিকরা একটা মানে একটা টার্গেট গ্রুপ, যেটা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে মানে তারা প্রশিক্ষণ দিয়ে থাকে। কারণ মাঠ লেভেলে অনেক বিষয়ই যেগুলি আমরা তৃণমূল পর্যায় থেকে এই সমস্যাগুলি আমরা তুলে ধরতে পারি। আমরা মানবাধিকার নিয়ে কাজ করি, আইন শৃঙ্খলা নিয়ে কাজ করি, আমরা মানুষের যে সমস্ত পরিবেশ নিয়ে কাজ করি, কৃষ্টি সংস্কৃতি নিয়ে কাজ করি। এই দেশের ঐতিহ্যগত যে বিষয়গুলি রয়েছে, আমরা এই যে আগেই বলেছেন যে ঢাকার সাংবাদিকরা হয়তো পার্টিকুলার যে কোনো একটা অ্যাসাইনমেন্ট ওনারা মানে করেন। যিনি মানে সাংস্কৃতিক রিপোর্ট করেন, উনি সাংস্কৃতিক রিপোর্ট করেন। যিনি খেলাধুলা করেন, উনি খেলাধুলার রিপোর্ট করেন, খেলাধুলার। আর আমরা কিন্তু জেলা পর্যায়ে সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, ঘটনা দুর্ঘটনা মানে সমস্ত রিপোর্টেই গ্রামীণ সাংবাদিকরা করে থাকে। অর্থাৎ বাজার থেকে তরি তরকারি মাছ সব কিনতে হবে, এগুলো কাটতে হবে,
তরকারি রান্না করতে হবে এবং পরিবেশন করতে হবে, এরকম একটা পর্যায়ে। তো এই পর্যায়ে আসলে এতটা ভূমিকার পরেও কেন অবহেলাটা থাকবে? তাহলে আমরা এটুকু বলতে পারি যে তাহলে সেই উন্নয়নের ক্ষেত্রে তাহলে অর্থনৈতিক সমর্থনটা বৃদ্ধি করতে হবে, প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করতে হবে, সংবাদ প্রচারের জন্য উপযুক্ত প্রযুক্তি সরবরাহ করতে হবে। এক্ষেত্রে মোবাইল সাংবাদিকতার এখন একটা যুগ, ড্রোন ভিডিও এইগুলো রিপোর্টিংয়ের এখন কিন্তু সময়। তাহলে সেই ক্ষেত্রে ড্রোন সরবরাহ করতে হবে, একটা ভালো একটা মোবাইল এরকম সরবরাহ করতে পারে, মানে এইগুলো প্রযুক্তিগত দিকগুলো আসলে সরবরাহ করতে হবে। নয়তো আসলে তো পিছিয়েই থাকবে, আর পিছিয়ে থাকলে এই গ্লোবালাইজেশনের যুগে আসলে মিডিয়ার যে প্রকৃত যে উন্নয়নটা, মিডিয়ার যে যেভাবে মানুষ দেখতে চায় মিডিয়াকে, সেই কাঙ্ক্ষিত মানে আসলে পৌঁছতে পারবে না। তো এই জায়গায় যে সোশ্যাল মিডিয়ার যে দক্ষতা এবং অর্জন যে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের যে খবরগুলো আসে সেইগুলো প্রচারের ক্ষেত্রে, যাচাই বাছাইয়ের ক্ষেত্রে, সেগুলো যে চেক করার ক্ষেত্রে, যেটাকে আমরা ক্রস চেক বলি, সেই ক্ষেত্রেও সাংবাদিকদের মানে কতটুকু কি প্রশিক্ষণ এবং আছে এবং কতটুকু দরকার? আপনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মানে এখানে আসলে তুলে ধরেছেন। আমি আপনার প্রতিটা যে মানে পয়েন্ট আকারে যে সমস্ত কথা বলেছেন সবটির সাথে আমি একমত। শুধু একমতই না, সেগুলি আসলে বাস্তবায়ন প্রয়োজন। আর আমি বলতে চাই, এটা আমার ব্যক্তিগত অভিমত, আসলে আমরা এই যে সমস্ত এই ফেসবুক সাংবাদিকতা, দেশের প্রায় বৃহত্তর জনগোষ্ঠীর যার কাছে একটি ম্যান্ড্রয়েড ফোন রয়েছে, সে এখন হচ্ছে মানে সাংবাদিক। তো এতে করে কিরকম- আসলে খবরের এটা হ্যাঁ, গুজব হ্যাঁ। আসলে বেশি বৃদ্ধি পায়। কিন্তু এমন একটা মেইন স্ট্রিম যে সাংবাদিকতাটা, সেটা আমাদের মিডিয়ার ক্ষেত্রে যে আমরা তো আসলে সেই যে যেহেতু এটা শক্তিশালী মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমকে অস্বীকার করা যাবে না, সেখানে আমি তথ্য পাচ্ছি, আমি আমি একটা তাকে সোর্স হিসাবে ব্যবহার করতে পারছি, সেখান থেকে নিয়ে তারপর যে চেক করে রিচেক করে সেটাকে আমি আমার মিডিয়ায় যখন নিয়ে আসবো, তখন আমার ফরম্যাটে যখন আনবো, সেই ক্ষেত্রে আমাদের আসলে যেটা বলছিলেন, আপনিও বলছিলেন যে সব দিক থেকে আসলে প্রশিক্ষণেরই বিকল্প নেই, সেই প্রশিক্ষণ দরকার। এবং সরকারি যে প্রশাসন রয়েছে সেখানে একটা উপযুক্ত পরিবেশ আসলে সাংবাদিকদের জন্য দেয়া দরকার, যাতে অবাধ মুক্ত সাংবাদিকতাটা যাতে আসলে হয়। সেটা শুধু নেত্রকোনা জেলা উপজেলা নয়, সেটা আমাদের সারা দেশেরই সব জায়গায় যাতে মুক্ত সাংবাদিকতার অবাধ বিচরণ যাতে হয়, সেক্ষেত্রে আসলে মিডিয়া হাউসগুলোর যে দায়বদ্ধতা, প্রশাসনের যে দায়বদ্ধতা, সরকারের যে দায়বদ্ধতা রয়েছে, সবাই যার যে দায়িত্বগুলো যদি পালন করে, আসলে সাংবাদিকরাও দক্ষতার সাথে সেই কাজটি তারা করবে। এখনই যেহেতু তার নিজেকে রক্ষা করে, নিজের আর্থিক নিরাপত্তা বেষ্টনী রক্ষা করেও যেহেতু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করছে, সেই সুযোগগুলো পেলে আসলে আমাদের সাংবাদিকরাও এগিয়ে যাবে, মাঠ পর্যায়ের সাংবাদিকতাও এগোবে এবং বাংলাদেশের মিডিয়ারও উন্নয়ন ঘটবে। সাংবাদিকতা এটা আসলে একটি মহান পেশা। আমাদেরকে চতুর্থ স্টেট বলা হয়, জাতির মেরুদণ্ড বলা হয়। আমার ব্যক্তিগত পর্যায়ে আমি বলবো যে একটি সাদা কাপড়ে নিয়ে মনে করে সাংবাদিকদেরকে। একটা সাদা কাপড়ের যেমন একটু কালো দাগ পড়লে পরে এটার অস্তিত্ব দূর থেকে দেখা যায়, কিন্তু আমাদের মানের ঘাটতি থাকা সত্ত্বেও, আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সমাজের সকল শ্রেণীর মানুষ সাংবাদিকদেরকে একটি পরিচ্ছন্ন, একটি সাদা কাপড়ে নিয়ে মনে করে। কিন্তু আসলে কি আমরা মানে সেই জায়গায় আমরা আমাদের যে উত্তরণ ঘটেছে কিনা আমরা আসলে চাই যে যেহেতু দেশের মানুষ সাংবাদিকদের বিবেক মনে করে, একটি চতুর্থ স্তম্ভ যেটি বলছিলেন মনে করে, সেই জায়গায় সাংবাদিকরা উত্তরণ ঘটবে, সেটাই আমরা আশা করি। এবং সাংবাদিকদের উন্নয়নেও রাষ্ট্র, সরকার এবং মিডিয়া হাউসগুলো এগিয়ে আসবে। দর্শক, আমরা সাংবাদিকদের নিয়ে আসলে দিনকাল নিয়ে আমরা সুখ দুঃখের কথা নিয়ে কথা বলছিলাম। অন্য একদিন অন্য কোনো বিষয় নিয়ে অন্য সময় আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।